নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি অর্ঘ্য অ্যান্ড ওয়েলকাম টু মায়াপুর। ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় গঙ্গা ভাগীরথী নদীর তীরে মায়াপুর অবস্থিত। এখানেই গঙ্গা নদী মিলিত হয়েছে জলঙ্গি নদীর সঙ্গে। এই ভাগীরথী নদীর এক তীরে মায়াপুর এবং অন্য পারে রয়েছে শ্রী চৈতন্য প্রভুর লীলাক্ষেত্র নবদ্বীপ ধাম। মায়াপুরে 1970 সালে শ্রীলা প্রভুপদ মহাশয় স্থাপন করেছিলেন ইসকন বা ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কৃষ্ণা কনসিকুয়েন্সেস এর মুখ্য কার্যালয়। যদিও 1966 সালের 13 জুলাই আমেরিকার নিউ ইয়র্ক শহরে ইসকন সংস্থা স্থাপিত হয় এবং 1968 সালের ওয়েস্ট ভার্জিনিয়াতে ইসকনের প্রথম মন্দির নিউ বৃন্দাবন স্থাপিত হয়েছিল। বর্তমানে বিশ্বজুড়ে ইসকনের 800টিরও বেশি মন্দির আছে। আর মায়াপুরে নির্মাণ হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ শ্রীকৃষ্ণ মন্দির। আজ 2025-এর জানুয়ারি মাসে এই মায়াপুরের ইসকন মন্দিরই আমার প্রধান গন্তব্য। আজকের এই ভিডিওতে আমরা দেখব মায়াপুর ইসকন মন্দির কিভাবে যাব, গদা ভবনে থাকার ব্যবস্থা কি রকম, গদা ভবনের 80 টাকার এবং 150 টাকার প্রসাদ কি রকম হয়, নতুন মন্দিরের অন্দরমহল কি রকম, রাতের ইসকন প্রাঙ্গণ কি রকম দেখতে, কি হয় ডোম হলে ইত্যাদি। সঙ্গে থাকবে গোবিন্দাজের রিভিউ। ভিডিওটি শেষ অবধি দেখুন, আর কে কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট সেকশনে জানান। হরে কৃষ্ণ। মায়াপুর ট্রেন ও বাস দুই উপায় আসা যায়। শিয়ালদহ থেকে কৃষ্ণনগর আর হাওড়া থেকে গেলে নবদ্বীপ ধাম স্টেশনে আপনাকে আসতে হবে। বাসে আসলে স্প্ল্যানেড থেকে কৃষ্ণনগরের জন্য প্রচুর বাস পাওয়া যায়, কিন্তু যখনই আসবেন চেষ্টা করবেন সকাল সকাল আসার। মায়াপুর যাওয়ার জন্য আমি শিয়ালদহ থেকে কৃষ্ণনগর স্টেশনগামী ট্রেন ধরব। এই পথের মাঝে একটি স্টেশন বেলঘড়িয়া, যা আমার বাড়ি থেকে খুবই কাছে, তাই আমি এখান থেকেই কৃষ্ণনগর জংশনগামী ট্রেন ধরেছিলাম। সকাল 6:30 নাগাদ আমি বেলঘড়িয়া স্টেশনে পৌঁছে টিকিট কেটে নিলাম। জনপ্রতি যাওয়ার ভাড়া লেগেছিল মাত্র 25 টাকা। আমার ট্রেন আসবে 7:10-এ। শীতের সকাল অনুভব করতে করতেই ঠিক সময় এসে গেল আমাদের ট্রেন। ট্রেনে উঠে দেখি ভিড় না থাকলেও বসার সিট খালি নেই, তবে আর 30-40 মিনিট দাঁড়ালেই বসার সিটও পেয়ে গিয়েছিলাম। পথে সুন্দর পরিবেশ দেখতে দেখতে পৌঁছে গেলাম কৃষ্ণনগর জংশন স্টেশনে। সময় লাগলো 2 ঘন্টার কম। ট্রেন থেকে নেমেই দেখলাম এই দোকানে বানানো হচ্ছে গরম গরম লুচি আর ঘুগনি, সঙ্গে আবার স্যালাড। এর টেস্ট খুব ভালো ছিল আর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এখানে স্টেশনেই আপনারা অনেক রকমের জলখাবারের দোকান পেয়ে যাবেন, যেখানে আপনারা আমিষ এবং নিরামিষ সব খাবারই পাবেন। অনেক দোকানই পাবেন সম্পূর্ণ নিরামিষ। সকালে টিফিন শেষ করে দেখলাম তখন প্রায় 9:30 বাজে। এবার বের হব স্টেশন চত্বর থেকে। স্টেশনের শেষের দিকেই চলমান সিঁড়ি পেয়ে যাবেন, ফলে বয়স্ক মানুষদেরও কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এখান থেকে ধরব অটো বা টোটো হুলোর ঘাট যাওয়ার জন্য। স্টেশন থেকে বেরিয়ে মেন রোড ধরে একটু এগিয়ে আসলেই অটো স্ট্যান্ড পেয়ে যাবেন।
তবে আমি আরও আগে একটি টোটো পেয়ে গিয়েছিলাম। ভাড়া চেয়েছিল মাত্র 40 টাকা। মনোরম দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গিয়েছিলাম হোলোর ঘাটে। সময় লেগেছিল মাত্র 30 মিনিট। যেতে 30 মিনিট লাগলেও ফেরার পথে এই রাস্তায় অটোতে লেগেছিল প্রায় 2 ঘন্টা, শুধু রাস্তার যানজটের জন্য। টোটো বা অটো যেখানে আপনাকে নামাবে তার পাশের এই গলি দিয়ে চলে আসবেন ফেরিঘাটে। ফেরিঘাটে পৌঁছে টিকিট কেটে নিয়েছিলাম হোলোর ঘাটের জন্য মাত্র 3 টাকা দিয়ে। আপনারা যখনই আসবেন তখন আপনাদের গন্তব্য অবশ্যই টিকিট কাউন্টারে বলবেন। এখানে অনেকগুলি নৌকোর ঘাট আছে, যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয়। যেতে আমার কোনো ভুল না হলেও ফেরত আসার পথে আমি এইরকম একটি ছোট ভুল করেছিলাম। নদী পার হতে সময় লাগলো মাত্র 2 থেকে 3 মিনিট, আর এর সঙ্গে সঙ্গে আমরা পৌঁছে গেলাম মায়াপুর ধামে। মায়াপুর ধামে পৌঁছেই সর্বপ্রথম আপনি দেখতে পাবেন একটি সুন্দর জগন্নাথ মন্দির। এখান থেকে আমরা যাব ইসকন মন্দিরের সামনে। মন্দিরে যাওয়ার জন্য আপনারা টোটো ভাড়া করতে পারেন অথবা বাসও পেয়ে যাবেন। টোটো ভাড়া হয়তো জনপ্রতি 10 থেকে 20 টাকা। আমি গিয়েছিলাম হেঁটে। হাঁটার পথে দেখতে পেলাম অনেকগুলি মন্দির, আশ্রম, হোটেল ও গেস্ট হাউস। আপনারা যদি মন্দিরের ভিতর কোনো ঘর না পান তাহলে এগুলির কোনো একটিতে থাকতে পারেন। হেঁটে আসতে 10-15 মিনিট লাগলো। আর এবার পালা মন্দিরের ভেতরে প্রবেশ করার। 10-15 মিনিট এরকম সোজা পথে হাঁটলেই পৌঁছে যাবেন ইসকন মন্দিরের প্রধান গেট। গেটের সামনেই অনেকেই আপনাকে তিলক লাগানোর জন্য এগিয়ে আসবে, তবে সাবধান, এগুলি কিন্তু ফ্রি নয়, 5 টাকা করে পড়বে। প্রবেশ করেই সামনেই দেখতে পাবেন অখণ্ড সংকীর্তন মন্দির, যেখানে সারাক্ষণ কৃষ্ণ নাম হয়ে চলেছে।
এবং তার ঠিক সামনে দেখতে পাবেন বিভিন্ন ভবনের প্রসাদ গ্রহণের টিকিট বিতরণ হচ্ছে। ঢুকেই আপনার পছন্দের ভবনের টিকিট আপনি নিয়ে নেবেন। আমার অনলাইন রুম বুক করা ছিল গদা ভবনে, তাই আমি সামনের রাস্তা ধরে গদা ভবনে চলে এলাম। ইসকনের ভেতরের বিভিন্ন ভবনে রুম বুক করার জন্য ওদের নিজস্ব ওয়েবসাইট আছে, আপনারা ওখান থেকে রুম বুক করতে পারেন অথবা এখানে এসেও রুম বুক করতে পারেন। তবে আমি আগে থেকে রুম বুক করাটাই সাজেস্ট করব, কারণ এখানকার রুম খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আপনি যে ভবনেই থাকুন না কেন, তার সকল রকম ডকুমেন্টেশন কিন্তু এই গদা ভবনেই হবে, তাই এসেই সবসময় গদা ভবনে প্রবেশ করবেন আর এই সিঁড়ি দিয়ে রিসেপশনে চলে আসবেন। আমি একাই গিয়েছিলাম, তাই আমি গদা ভবনে দুজনের একটি রুম বুক করেছিলাম। আপনি একা আসলেও এখানে দুজনের জন্য বরাদ্দ যে রুমগুলি আছে সেগুলি নিতে হবে, একজনের জন্য কোনো রুম পাওয়া যায় না। তবে গৌরাঙ্গ কুটিরে হয়তো একজনের জন্য রুম পাওয়া যায়। এই রুম আমি অনলাইনে বুক করেছিলাম, ভাড়া পড়েছিল 600 টাকা। এই রুমগুলির ভাড়া কিন্তু বছরের বিভিন্ন সময় কমতে বা বাড়তে পারে। স্টাডি টেবিল, এই হচ্ছে আমি। এবার চলে আসি বাথরুমে। পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট, সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন, আর এক্সট্রা পাওনা গিজার আছে। মনে রাখবেন, এখানে কিন্তু সিঙ্গেল ব্যক্তিকে অফলাইনে রুম দেওয়া হয় না। অনলাইনে যদি রুম বুক করে আসেন তাহলেও রিসেপশনে বাড়ির লোকের সাথে কথা বলে তবেই রুমটি দেওয়া হয়। এই রুমটি সাধারণ ছিল, তবে পরিষ্কার পরিচ্ছন্ন, নিত্য প্রয়োজনের সকল সুবিধাই ছিল, এমনকি মসকিউটো রিপেলারও ছিল। এছাড়াও দরজায় নেট ছিল, ফলে মশা ঘরে একদমই প্রবেশ করতে পারত না। দুটি বেড দিয়েছিল যাতে দুজন থাকতে পারে। বাথরুমও ছিল ছোটর ওপর ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন। ভাগ্যক্রমে আমার রুমটিতে গিজারও ছিল। এই ভবনের অনেকগুলি ঘরেই কিন্তু গিজার নেই, সেই ক্ষেত্রে কমন জায়গা থেকে গরম জল পেয়ে যাবেন। এমনি তো দরজায় নেট আছে, আপনাদের অসুবিধা হবে না। একটু রেস্ট নিয়ে আরেকটু ঘোরাঘুরি করে দুপুরে 12:30টায় চললাম গদা ভবনের দুপুরের প্রসাদ গ্রহণের জন্য। এই ভবনের কুপন কিন্তু আপনারা এসেই কেটে নেবেন। 12:30 থেকে 1টা যাব রিসেপশনের দিকে। আমি আজ কেটেছিলাম 80 টাকার কুপন। এর লাইন হয় গদা ভবনের ঠিক বাইরের দিকে। এই কাউন্টারে জুতো জমা রেখে লাইনে দাঁড়াতে হয়। তখন তো অনেক লোক লাইনে দাঁড়িয়েছিল। কিছু লোক প্রবেশ করেছিলেন,
তাদের কারোর কারোর হয়ে গেলে আমাদের লাইন একটু একটু করে এগোতে থাকলো। এই লাইনে আমার পেছনে এক দাদু দিদার জুটি দাঁড়িয়েছিল, আর দাদুটা সমানে আমাকে ধাক্কা দিচ্ছিল। যেখানে লাইনের সামনেই আটকে রাখা আছে সেখানে আমি কোথায় যাব? সময় বেশি লাগেনি, মাত্র 3 মিনিট। অলরেডি আমরা ঢুকছি। কুপন হাতে রাখতে হয়। কুপন জমা দিয়ে দিলাম, এবার প্রসাদ নেওয়ার লাইনে আসছি। আমার সামনের যুগলের একজন হাত ধুতে পাশের বেসিনে যায়, ফলে হঠাৎ করে আমার লাইনটা থেমে যায়। আমি 1 সেকেন্ডের জন্য দাঁড়িয়ে পড়েছিলাম, আর দাদু তখন মারলো মোক্ষম এক ধাক্কা। সামনের লোক না গেলে কি করে যাব? আপনি একটা কাজ করুন, আপনি গুতোগাতি করবেন না এখানে। হ্যাঁ, আমি ঝগড়া করতে পারি না, আমি শুধু এইটুকুই বললাম যে এখানে এসে এইসব করবেন না। আপনি যদি লাইনে দাঁড়াতে না পারেন, খিদে সহ্য করতে না পারেন, অথবা গুতোগুতি করতে ভালোবাসেন, তবে এই জায়গাগুলি আপনার নয়। এগিয়ে আসলাম আর নিয়ে নিলাম গদা ভবনের দুপুরের প্রসাদ। এই প্রসাদে ছিল রুটি, ধন্যবাদ। ভাত, ডাল, একটি 5 মিশালি তরকারি, ধন্যবাদ। চানা পনির, বেগুনি ও পায়েস। থ্যাংক ইউ। খুব অল্প। জল আছে, জল নিয়ে বসে। কি আছে? রুটি আছে, ভাত আছে, ডাল, সবজি, বেগুনি যত সম্ভব, পায়েস। আর এই খাবারগুলি পরে আবারও দেওয়া হচ্ছিল, তবে বেগুনি একটাই। আমার আর প্রয়োজন হয়নি। আপনারা খাবার শেষ করে নিজের পাতা ফেলে দেবেন পাশের এই স্থানে। একটি বড় জায়গায় হাত ধোয়ারও ব্যবস্থা আছে, প্রভুরা সব জায়গা দেখিয়ে দেবে। এখন যে ডেটটা অলরেডি আমার খাওয়া দাওয়া শেষ, আর যাচ্ছি জুতো নিতে। এখন আমি আছি গদা ভবনের সামনে। গদা ভবনের ঠিক অপোজিটেই দেখবেন একটা গাড়ি পার্কিং আছে, অনেক প্রসাধনী আছে, অনেক কিছু দোকান আছে, সেখানে আপনি কিনতে পারেন, শপিং করতে পারেন। নবনির্ণীয়মান চন্দ্রোদয় মন্দিরের সামনেই মন্দিরের প্রবেশের পাস দেওয়া হচ্ছিল মাত্র 50 টাকায়। নির্মাণ কর্মের পরে হয়তো ক্যামেরা নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ থাকবে, ফলে এখনই সুযোগ ঘুরে দেখে নেওয়ার। তারপর মন্দিরের নির্মাণ কার্য আমরা দেখতে পাবো। মন্দির তৈরি হয়ে যাওয়ার পর তো আর ক্যামেরা অ্যালাউ করবে না। অসাধারণ।
এই মন্দিরের সৌন্দর্য সকলকে মোহিত করতে প্রায় প্রস্তুত। এর আলোকসজ্জা আর মূল্যবান মার্বেলের জৌলুস দেশ বিদেশের সকল দর্শনার্থীকে আকৃষ্ট করবে। হয়ে যাবে। বেরিয়ে এলাম নির্ণীয়মান চন্দ্রোদয় মন্দির থেকে। এবার চললাম শ্রী প্রভুপাদ মন্দিরের উদ্দেশ্যে, যেখানে আছে ইসকনের প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাদের ইসকন প্রতিষ্ঠার পথের সকল স্মৃতিচিহ্ন।
গোবিন্দাসের সামনেই গোশালায় যাওয়ার জন্য গরুর গাড়ি বা টোটো পেয়ে যাবেন। গোশালার পথ। আমরা এখন যাবো এইদিকে। এখানে জুতো, মোবাইল বা ক্যামেরা নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ। এই সকল জিনিস মন্দিরের সামনের কাউন্টারে জমা রাখবেন। জুতো রাখা বিনামূল্যে আর মোবাইল রাখতে 5 টাকা প্রতি মোবাইল। এখানে শ্রী প্রভুপাদের বিভিন্ন দেশ ঘুরে শ্রীকৃষ্ণের মহিমা প্রচার ও ইস্কন স্থাপনের নিদর্শন ও স্বর্ণস্তবকে শ্রী প্রভুপাদের পদচিহ্ন দর্শন করে বেরিয়ে এলাম। বেরিয়ে জুতো আবার কাউন্টার থেকে নিয়ে নেবেন আর সামনেই দেখতে পাবেন অনেকগুলি দোকান। এখানে সামনেই অনেক খাবারের দোকান পেয়ে যাবেন, যেখানে আপনারা ইডলি, ধোসা, বার্গার, পাপড়ি চাট, ঝালমুড়ি ইত্যাদি বিভিন্ন রকম স্ন্যাক্স পেয়ে যাবেন। এরপর আমি চলে গেলাম রুমে। সেখানে ভালো করে হাত পা ধুয়ে ধোয়া পোশাক পরে জুতো মোবাইলের ঘরে রেখে দেখতে আসবো সন্ধ্যা আরতি। আপনারা চাইলে জুতো, মোবাইল মন্দিরের পাশের কাউন্টারে বিনামূল্যে জমা রাখতে পারেন, তবে দয়া করে এদিক ওদিক জুতো খুলে রাখবেন না, জায়গার সৌন্দর্য নষ্ট করবেন না। ওকে, আমি রেডি, সন্ধ্যা হতে যাচ্ছি। কোনো মোবাইল বা জুতো ফুতো কিছুই নিচ্ছে না, ক্যামেরাও নিচ্ছে না, কারণ ওখানে অ্যালাউড নয়। তো দেখা হচ্ছে সন্ধ্যারতির পর। আপনারাও এরকমভাবে কোনো রুম যদি নিয়ে থাকেন তাহলে সন্ধ্যারতিতে রুমের ভেতরেই সব রেখে যাবেন, অথবা পাশেই কাউন্টার পেয়ে যাবেন যেখানে আপনি আপনার ভ্যালুয়েবল জিনিস, মোবাইল হোক, জুতো হোক, সেগুলো রেখে দিয়ে সন্ধ্যারতি উপভোগ করতে পারবেন। দেখা হচ্ছে তারপরে। দেখা শেষ হলো আরতি। অসাধারণ এই আরতি, অসাধারণ এই পরিবেশ যা বিভিন্ন দেশের বিভিন্ন ধর্মের মানুষকে এই শান্তিপূর্ণ জায়গায় আসতে বাধ্য করে। এখানে জুতো রেখে মন্দিরে পুজো দিচ্ছিল, ঠাকুর দর্শন করে যেতে হবে। তখন তাই বলবে। এই জায়গাটায় রাত্রিবেলা বসে প্রচুর খাওয়া দাওয়া। এই মোড়ের মাথাতেই সন্ধেবেলা দেখলাম ফুচকা আর জলখাবার নিয়ে বসেছে এই পরিবার। এখানে ফুচকার সাথে সাথে রয়েছে চুরমুর, ঝালমুড়ি এবং মোমো। ফুচকার জল বানানো চলছিল, খেয়ে দেখলাম। ফুচকা মাখা আর জল দুটোই খুব সুস্বাদু ছিল। বললাম মাছটা মুড়ি খাস না একদম চিল্লাবি না, খাওয়া জিনিস লাপাস করে খা। এই
খাবো না গরম খাবো না কি পাতা লেবু পাতা হ্যাঁ পয়সা নিয়েছিলি তো বারোটা ঝালি লাগে না এতক্ষণ চিল্লাচ্ছিলে কেন মাধব লঙ্কা খেলে ঝাল লাগে তাছাড়া ঝাল চামচটা ঘুগনি চামচটা করে এনার এটা দিয়ে তোমাদের দিচ্ছি ঠিক আছে কত করে ভাবলি তো 50 টাকা যে বলছিল আরো দিন তাহলে আমি আর করি সস কম দিও, হ্যাঁ। সস এখানে নেই আচ্ছা, সব আমার ঘরে বানানো চাটনি সস পাবেন না একটু ঝাল ঝাল দিও। ঝুরি ভাজা আছে তো? ঝুরি ভাজা বানাই আগে তারপরে বলুন বেগুসকে 60 দুধকে সাথে অনলাইন করছি। হ্যালো এই তো আমরা ভেতরে আছি এই মন্দির থেকে বেরোলাম তো পাঠিয়ে দিয়েছি। এ না সে যেমন কি বলছে রাখ হ্যালো আমার কথাটা শুনে আমার খুব খারাপ লাগছে এত সুন্দর করে মুড়িটা বানিয়ে দিলাম আরে ঝাল খাওয়াতে যে খাবে না তুই চিনতে পারবি কি করবি মুড়ি তো খাওয়া হয়ে যাবে জিনিসটা শুনতে তো খারাপ লাগে না যখন পাঁচজনের সামনে কোনো কিছু বলে টুকটাক কিছু খেয়ে নিয়ে দেখলাম ইসকনের সন্ধ্যের সৌন্দর্য। গোশালার পথে একটু এগিয়ে এলে দেখতে পাবেন ডান হাতে গৌরাঙ্গ কুটির। এখানে 100 থেকে শুরু করে বিভিন্ন রকম ঘর ভাড়া পেয়ে যাবেন। এখানে একটু এগিয়ে যাবেন, সেখানে অন্নদান কমপ্লেক্সও পেয়ে যাবেন। আর তার সামনেই এই সুন্দর নতুন তৈরি হয়েছে কটেজ। আর এখানে আরো অনেক কিছু আছে, আসুন দেখি এখানে কি কি আছে। গৌরাঙ্গকুটির থেকে এক পা হাঁটলেই কটেজ, কি সুন্দরগুলো দেখেছেন কটেজগুলো।
আমার খুব সুন্দর লেগেছে ভাই, এর লাইটিং, এর শ্যাডো খুব ভালো লেগেছে। প্রভুপাদ ভিলেজ। সন্ধে হয়ে গেছে। এই হলো গদা ভবনের রাত্রের পরিবেশ। দেখে আসি ইসকনে সন্ধ্যের পর কিরকম পরিবেশ হয়। সুন্দর লাইটগুলো আছে বারান্দায় জলে, আর এই ঘরের সামনে থেকেই দেখা যায় ইসকনের নতুন মন্দির। এটা আমার রুমের ঠিক সামনে থেকে ভিউ। রিসেপশনের থেকে ঠিক সামনে এগিয়ে আসলে দেখতে পাবে জলের জায়গা। আমাদের রুমে যদিও গরম জল আছে আর খাবারের জলও দেওয়া আছে। সবসময় গরম জল হচ্ছে, সবসময় গিজার চালু আছে। কিছু নেই। এই হচ্ছে গদা ভবনের রাত্রির ভিউ। এখন লোকজন কমে গেছে, অনেক কমে গেছে। রাত্রি হয়ে গেছে, এখন 7টা বাজে। ওইদিকে মেন রোড, 3 নম্বর গেট ওটা। हरे कृष्णा मायापुर फूल डोम क्षेत्र अब सभी दर्शनार्थियों के लिए खुला है। आप में से जिन लोगों ने अभी तक यह आध्यात्मिक शो नहीं देखा है और রাতের বেলা নতুন মন্দিরের চূড়ার সোনালী রঙের কারুকার্য চকচক করছে। এতে আসল সোনা ব্যবহার করা হয়েছে কিনা তা আমার জানা নেই। আপনি কোথায়? ইসকনের সকল দোকানপাট 9টার সময় বন্ধ হয়ে যায়, তাই তার আগেই রাত্রের খাবার শেষ করতে হবে। আমাদের গোবিন্দাস খুব বেশি ফেমাস ইসকনের এখানকার ভালো খাবার দাবারের জন্য। চলে আসলাম গোবিন্দাসে। ইসকনের ভিতর সব থেকে নাম করা রেস্টুরেন্ট হলো গোবিন্দাস। এর প্রচুর সুখ্যাতি আমি সমগ্র ইন্টারনেটে পেয়েছি। গোবিন্দাসে গিয়ে দেখলাম স্ন্যাক্স আর বেশিরভাগ ফুড অ্যাভেলেবেল নয় সেই মুহূর্তে, তাই খুবই চেনা পরিচিত মশালা পনির আর তন্দুরি রুটি অর্ডার করলাম। গোবিন্দাসে গিয়ে দেখলাম ওরা স্টার্টার সার্ভ করছে না, আর বেশিরভাগ ডিশ আউট অফ স্টক। তো হয়তো কোনোভাবে শেষ হয়ে গেছে অথবা তারা বানায়নি। খুব যে ইউনিক কোনো ভেজ আইটেম আপনি পাবেন তা নয়, মোটামুটি যে খাবারগুলো আপনারা পেয়ে থাকেন কলকাতায় বা অন্যান্য জায়গায় সেই খাবারগুলোই আছে। যেমন এমনকি পালক পনির টুকুও পাওয়া যায়নি। তো সেই ক্ষেত্রে আপনি কড়াই পনির, পনির বাটার মশালা এই আইটেমগুলো পেয়ে যাবেন। চাইনিজ খাবারগুলো পেয়ে যাচ্ছেন, পনির পিৎজা পেয়ে যাবেন। এগুলো মোটামুটি এরা অ্যাভেলেবেল রাখে।
মশলা পনিরে ছিল এই সাইজের 6 পিস পনির, আর দাম ছিল 150 টাকা। রুটি ছিল 20 টাকা পার পিস, যা আমার মতে ঠিকঠাক দাম। মশলা পনিরের পনির সফট ছিল, ঠিকভাবে ভাজা হয়েছিল, আর ম্যারিনেশন ঠিক ছিল। তবে যতটা হাইপ গোবিন্দাস রেস্টুরেন্ট নিয়ে ইন্টারনেটে পেয়েছি বা ব্লগারদের মধ্যে পেয়েছি, সেই টেস্ট কিন্তু পাইনি। হয়তো আমি বেশি আশা করেছিলাম, সেই জন্য আশাহত হলাম। তবে খাবার অ্যাভারেজ, খুব খারাপ না খুব ভালো না, সবকিছুই ঠিকঠাক। যেহেতু এই রেস্টুরেন্টগুলি সম্পূর্ণ নিরামিষ, তাই যদি এনারা নিরামিষের ওপর আরও ইউনিক, আরও ভ্যারাইটি রাখতে পারেন, তবে আমার মনে হয় নিরামিষ খাবারের প্রতি মানুষের আগ্রহ আরও বাড়বে। আমি পুরো ইন্টারনেটে এদের ধোসার খুব সুখ্যাতি শুনেছি। কালকে সকালে অবশ্যই ধোসা ট্রাই করব। 9টার মধ্যেই খাওয়া দাওয়া শেষ, চললাম এবার ঘরের পথে। যাওয়ার পথে রাত্রের জন্য একটি কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম। এখানকার সব দোকান 9টার সময়তেই বন্ধ হয়ে যায়। প্রভুপাদ মন্দিরের সামনের দোকানগুলি একটু লেট অবধি খোলা থাকলেও 9টা 5-10 বন্ধ হয়ে যায়। ওখানেও আপনারা ধোসা, চাউমিন ইত্যাদি পেয়ে যাবেন। গদা ভবনের ঠিক সামনেই চন্দ্রোদয় মন্দিরটা, আমি জানি না কতটা দেখতে পাচ্ছেন। রাত্রিবেলা কিন্তু বেশ চিকচিক করছে, মানে যেন হয়তো সোনালি রঙটার জন্য, আমি জানি না আসল সোনা কিনা, কিন্তু সোনালি রঙ অবশ্যই। রাত্রিবেলা এটা খুব সুন্দর লাগে। আর কাজ কমপ্লিট হয়ে গেলে তো কিচ্ছু আর বলার নেই, লাইট বসে যাবে আরো। রাত্রে দেখানোর আর সেরকম কিছু নেই, দেখা হচ্ছে সকালবেলা। সুপ্রভাত। এই হলো ইসকনের সকালের পরিবেশ, শান্ত স্নিগ্ধ। এখন সবে সকাল 7টা বাজে। আমি দেখে আসছি কিছু খাবার পাওয়া যায় কিনা। রাত্রে যা খেয়েছিলাম 9টার মধ্যেই খেয়েছিলাম, খিদে পাইনি, অসুবিধা হয়নি কিছুই। শান্ত পরিবেশে ঘুম ভালোই হয়েছিল। সুপ্রভাত। এখন সকাল 7টা বাজে। রাত্রে ঘুম ভালোই হয়েছিল। রাত্রে খিদে না পেলেও এখন খিদে পেয়েছে। আমার স্নান টান সব হয়ে গেছে, আর ওইদিকে চলছে প্রার্থনা। তো এখন যাব ব্রেকফাস্ট খুঁজতে আর প্রার্থনা শুনতে। এখানে কিন্তু রুম 9টার সময় ছেড়ে দিতে হবে, তাই তাড়াতাড়ি করে খেয়ে ব্যাগ ফ্যাগ গুছিয়ে ফেলতে হবে। সেই জন্য এখন 7টা বাজে, চলেছি ব্রেকফাস্টের খোঁজে। কাল রাত্রে 9টার সময় খেয়ে নিয়েছিলাম, কিন্তু রাত্রে খিদে পাইনি। এখন দেখি খাওয়া দাবার কি পাওয়া যায়। ইসকন প্রাঙ্গণে কিন্তু কোনো রকম নেশার মতোই চা কফিটুকুও নিষিদ্ধ। এখানে আপনারা সকালবেলা হার্বাল টি পেয়ে যাবেন, দুধ চাও পাবেন। আমি আসলাম গোবিন্দাসে, নিয়ে নিলাম একটি হার্বাল টি। দাম মাত্র 15 টাকা, আর খেতে দুর্দান্ত। চিনির জায়গায় মধু, তাই তো? আচ্ছা আচ্ছা। আমার এদের ধোসা ট্রাই করার খুব ইচ্ছা ছিল, কিন্তু ধোসা তখনও তৈরি হয়ে পারেনি। সেই জন্য আমি চলে গেলাম ঘরে, কারণ 9টার মধ্যে আমাকে ঘর ছেড়ে দিতে হবে। তো ব্যাগপত্র গুছিয়ে নিই, তারপরে ফেরত আসবো। এখন বাজে 8:50। আর এই হচ্ছে রুম। ছেড়ে দেবো একটু করে, 9টা নাগাদ রুম ছেড়ে দেওয়ার কথা। রুম জুতো পরবো। এবার পালা ইসকন প্রাঙ্গণ ঘুরে দেখার। খুব সুন্দর ফুল আর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ মন মুগ্ধ করে দেয়। আমাদের দায়িত্ব এই পরিবেশকে বজায় রাখার, কোনো রকম আবর্জনা এদিক ওদিক না ফেলার।
চলে আসলাম গোবিন্দাজে, নিয়ে নিলাম মশলা ধোসা। ছেড়ে দিয়েছি, ব্যাক বক্সে নিয়ে এসেছি গোবিন্দাসে ব্রেকফাস্ট খাওয়ার জন্য। অর্ডার দিয়েছি মশলা ধোসা, 80 টাকা করে পড়েছে। প্রথমে ভেবেছিলাম কলা পাতায় দেওয়া হয়েছে, তবে না, এটা প্লেটটার ডিজাইন। ধোসাটা করকরে ছিল, পাতলা ছিল, ঠিকভাবে চালের গুঁড়ো দেওয়া হয়েছিল, এর টেস্টও ভালো ছিল। তবে সাম্বারটা আমার একদমই পছন্দ হয়নি। ঠিকভাবে করকরে ছিল। ধোসার মশলা বলুন বা তরকারি, এর টেস্ট ভালো ছিল, পরিমাণও ঠিকঠাক ছিল। এর মধ্যে একটু বাদাম আর নারকেল কুড়োনো দিলে আমার মনে হয় এর টেস্ট আরো অনেক গুণ বেড়ে যেত। খুব খারাপ বলবো না, ভালোরই দিকে। তবে হ্যাঁ, গোবিন্দাস অত্যন্ত বড় নাম, অত্যন্ত রেপুটেড নাম, তো নিজেদের প্রোডাক্টের কোয়ালিটি মেনটেন করা এদেরই হাতে। এবার চললাম ডোম সিনেমা হলে। এর গোলাকার আকৃতির জন্য যে কোনো সিনেমা যখন চালানো হয় তখন মনে হয় তার পার্টিকেলগুলো আপনার ঠিক পাশ থেকে চলে যাচ্ছে। দেখা হয়ে গেল ডকুমেন্টারি ফুল ডোমে। হাইলি রেকমেন্ডেড, অবশ্যই যাবেন এটা দেখতে। ছোটদের তো খুবই ভালো লাগে। 100% রেকমেন্ডেড। আপনারা যখনই ইসকনে আসবেন অবশ্যই এই যে ডকুমেন্টারি আছে ডোম সিনেমা হলে তা অবশ্যই দেখবেন। আমাদের পুরাণে সমুদ্র মন্থনের যে ঘটনা তার উপর তৈরি হয়েছে এই ডকুমেন্টারি। এর প্রত্যেকটা পার্টিকেল অত্যন্ত সুন্দর। সমুদ্র মন্থনের গল্প তো আমরা অনেকেই জানি, তার সঙ্গে আরো এটি মহাগুণ বাড়িয়ে দিয়েছে এর ওই মহাকাশের সিনগুলো। মহাকাশে অনেকগুলো সিন আছে যা ছোটদের এবং বড়দের সবার ভালো লাগবে। সকালবেলায় কেটে নিয়েছিলাম গদা ভবনের 150 টাকার প্রসাদের টিকিট। এই প্রসাদ দেওয়া হয় গদা ভবনের রিসেপশনে ওঠার যে সিঁড়ি তার ঠিক পাশে, অর্থাৎ এই যে রেস্টুরেন্টটা আছে গদা ভবনের তার অপোজিটে। এটি শুরু হয় দুপুর 1টার সময়, আপনারা তার একটু আগেই চলে আসবেন। এখানে কিন্তু টেবিল চেয়ার। এটি অনেক বেশি সুবিধা সম্পন্ন এসি রুম। এখানে খাবার আপনার টেবিলে পরিবেশন করা হয়। এই রকম সুন্দর থালাবাটি আগে দিয়ে যাবে, তারপর একে একে আসবে নুন, গন্ধরাজ লেবু সহযোগে ভাত, ডাল, ফুলকপি আলুর তরকারি, পনিরের তরকারি, শশার স্যালাড, একটি করে বেগুনি ইত্যাদি। বেশি লেট না করে খেতে শুরু করলাম, তারপরই আরো খাবার আসতে শুরু করলো। এরপরই চলে এলো ছানার কোফতা, যা আমার খুব ভালো লেগেছিল। তার সঙ্গে থাকবে চাটনি, পাঁপড়, পায়েস ও গোলাপ জামুন।
প্রত্যেকটি রান্নাই খুবই সুস্বাদু ছিল। একটু বিশ্রাম নিলাম আর এবারের মতন মায়াপুর ছেড়ে বাড়ি ফেরার পালা। ফেরার পথে আমি গেট থেকে পেয়ে গিয়েছিলাম ঘাটের জন্য বাস। বাসে 10 টাকা বা 5 টাকা করে আপনার দাম নেবে। আমার থেকে 10 টাকা নিয়েছিল, কিন্তু আমি পরে শুনেছিলাম অনেকের থেকে 5 টাকাও নিয়েছে, কোনো টিকিট নেই। হুলোর ঘাটে যাওয়ার জন্য যে নৌকার ঘাট আছে তার থেকে একটু এগিয়ে গিয়ে দাঁড়িয়েছিল বাস, আর সামনেই ছিল স্টিমারে যাওয়ার টিকিট ঘর। আসলে এই লঞ্চগুলি যায় নবদ্বীপের জন্য, তা আমি জানতাম না। আমি লঞ্চের টিকিট কেটেছিলাম, ফলে আমি চলে গেছিলাম প্রথমে নবদ্বীপ, তারপর সেখান থেকে আবার মায়াপুর এসে মায়াপুর থেকে হুলোর ঘাট নৌকা করে গিয়েছিলাম। হুলোর ঘাটে এসে ধরেছিলাম অটো, কিন্তু সেই অটো জ্যামে এতক্ষণ আটকে ছিল যে প্রায় 2 ঘন্টা লেগে গিয়েছিল স্টেশন পৌঁছাতে। স্টেশনে টিকিট কাটতে এসে দেখি টিকিট কাটার মেশিন চলছে না, আর কাউন্টার থেকেও টিকিট দেওয়া হচ্ছে না। কিছুক্ষণ অপেক্ষা করে টিকিট কাটার মেশিন চালু হলো, টিকিট কেটে নিলাম, ভাড়া পড়েছিল 25 টাকা, আর চলে এলাম বাড়ি। এই ছিল আমার 2025-এর জানুয়ারি মাসে মায়াপুর ভ্রমণ। আপনাদের কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর কে কোথা থেকে দেখছেন এই ভিডিওটি তাও কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা যখনই মায়াপুর যাবেন অবশ্যই ঘর আগে থেকে বুক করে রেখে যাবেন। কোনো রকম অশালীন পোশাক পরবেন না, কোনো রকম মাদক বহন করবেন না, আর মায়াপুরের সুন্দর পরিবেশ সর্বদা বজায় রাখবেন। কোনোখানে কোনো রকম আবর্জনা ফেলবেন না।